কুড়িখানা সুটকেস নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ চলে গেলেন। আপনার কি ধারণা উনি কি আর ফিরবেন না? সিএন বুমনামা রহস্য তো আছেই, সেই জন্য বিদেশ যাওয়ার জন্য এত পিড়াপিড়ি চলছিল। আমরা জানি একজন আম্মা ছিলেন দিল্লিতে 28খানা সুটকেস নিয়ে এসেছিলেন। এখন এই সুটকেসের রহস্য কী আছে এটা তো আমরা বলতে পারবো না, ভবিষ্যতে হয়তো জানা যেতেও পারে। হ্যাঁ, কিন্তু উনি যে পিড়াপিড়ি করছিলেন চোখের চিকিৎসা পরবর্তীকালে উনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যান। ফাইনালি ওনার চোখটা দেখে সুপ্রিম কোর্টের মনে হয়েছে যে হ্যাঁ, হি ডিজার্ভস আ ট্রিটমেন্ট, বেটার ট্রিটমেন্ট। তা বলে 20খানা সুটকেস। ওটাই প্রশ্ন, পারমিশন নেয় যে মানুষের যাচ্ছে সুটকেস। এখন সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে, কিন্তু 20টা সুটকেসের অনুমতি দিয়েছে কিনা সেটা আমার জানা নেই। 20খানা সুটকেস নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ চলে গেলেন। আপনার কি ধারণা উনি কি আর ফিরবেন না? সিএন বুমনামা রহস্য তো আছেই, সেই জন্য বিদেশ যাওয়ার জন্য এত পিড়াপিড়ি চলছিল। আমরা জানি একজন আম্মা ছিলেন দিল্লিতে 28খানা সুটকেস নিয়ে এসেছিলেন। এখন এই সুটকেসের রহস্য কী আছে এটা তো আমরা বলতে পারবো না, ভবিষ্যতে হয়তো জানা যেতেও পারে। হ্যাঁ, কিন্তু উনি যে পিড়াপিড়ি করছিলেন চোখের চিকিৎসা পরবর্তীকালে উনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যান। ফাইনালি ওনার চোখটা দেখে সুপ্রিম কোর্টের মনে হয়েছে যে হ্যাঁ, হি ডিজার্ভস আ ট্রিটমেন্ট, বেটার ট্রিটমেন্ট। তা বলে 20খানা সুটকেস। ওটাই প্রশ্ন, পারমিশন নেয় যে মানুষের যাচ্ছে সুটকেস। এখন সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে, কিন্তু 20টা সুটকেসের অনুমতি দিয়েছে কিনা সেটা আমার জানা নেই। বলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত মামলার রক্ষা কবচে আবেদনের শুনানি, মোট 16টা মামলা বিচারাধীন রয়েছে আজকে। কেস তো প্রতিদিন বাড়ছেই, আরও হবে। মানুষ ভয়ে কথা বলতো না, ডায়মন্ড হারবার থেকেই সমস্ত মামলা আসবে। যাদের অত্যাচারিত হয়েছে, যাদের লুট হয়েছে, দোকানপাট দখল হয়ে গেছে, তো ওনারই অনুপ্রেরণাই হয়েছে, তো ধীরে ধীরে সমস্ত সামনে আসবে। সুমিত রায়ের 4টে মামলার রক্ষা কবচেও আজকে আবেদন, সবাই রক্ষা কবচ চাইছে। রক্ষা কবচ না, যারা কোর্টকে মানতো না, অস্বীকার করতো, আজকে কোথায় কোথায় কোর্টে যাচ্ছে কেন? রক্ষা কবচ, কোর্ট কতদিন রক্ষা কবচ দেবে? যে অপরাধ করেছে তদন্ত হচ্ছে, তথ্য সামনে এলেই কিছু রক্ষা কবচ থাকবে না। এ সাময়িক হয়তো একটু ওই জেরা থেকে তাকে অ্যাভয়েড করার জন্য এই ধরনের রাস্তা খোঁজা হচ্ছে। মসজিদে মাইক খোলা নিয়ে প্রতিবাদে আজকে পথে নামছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে একাধিকবার নিজেরই যারা সমর্থক কর্মী তাদেরকে কন্ট্রোলে না রাখতে পারার অভিযোগ উঠেছে বারবার। এইসব কিছু লোক আছে উটকো হঠাৎ ভেসে ওঠে, যারা হেরে ভূত হয়ে গেছে, মানুষকে খেপিয়ে একদিন যে রাজনীতি করে এসছে, মুসলমান সমাজকে ঠিকানিয়ে নিয়েছিল এরা। মুসলমানরা গত 15 বছরে কী পেয়েছে একবার হিসাব করে হোক। কেন্দ্রের পাঠানো কিছু টাকা তাদেরকে ঘুষ দেওয়া হয়েছে, একটা স্টাইপেন্ড 2জনকে 3জনকে দেওয়া হয়েছে। তারা বাধ্য আজকে অন্যায় ঝান্ডার তলায় হাঁটতে। এখন তারা সবচেয়ে বেশি কনফিউজ, কোন ঝান্ডাটার তলায় হাঁটবেন, কোন ঝান্ডা হাতে নেবেন। সেই জন্য মুসলমানরাও চিন্তাভাবনা করুন কাকে নেতা বলে মানবেন, যারা সত্যি সত্যি তাদের সমাজের উন্নয়নে চায়, নাকি তাদের দিয়ে রুটি সেঁকে নিচ্ছে এরকম লোককে। ককরোচ আন্দোলন বা সিজেপি আন্দোলন ঘিরে ঝাড়খণ্ড উত্তপ্ত, কিন্তু ঝাড়খণ্ড নিয়ে কারুর মুখে কোনো কথা নেই। ইন্ডিজোটের মুখে তো কোনো কথাই নেই। ইন্ডিজোটের মুখে দেখুন, ওখানে কোশ্চেন লিগকে নিয়ে ছাত্ররা আন্দোলন করছেন, আর তাদের সে অধিকার আছে। কিন্তু যারা দিল্লিতে নাটক করেছিল, রাজনীতিক ড্রামা হলো ওখানে মন্ত্রীকে পদত্যাগ করার জন্য, তাদের কিন্তু মাঠে দেখা যাচ্ছে না। আমার তো মনে হয় এটা ছাত্রদের আন্দোলন করার অধিকার আছে, তারা করেই থাকেন, কিন্তু এই তারা দালাল ছিল ছাত্রদের নাম করে, লোককে বোকা বানিয়েছে, তারা এক্সপোজ হয়ে গেছে এই সুযোগে। রাহুল গান্ধী তার বিবৃতি দিলেন, ছাত্রদের পক্ষে বিবৃতি দিলেন, কিন্তু দিল্লিতে তিনি পৌঁছে গেছিলেন, ঝাড়খণ্ডে আসার সময় হলো না। না, সেই জন্য আসবেন, হয়তো জবাব তো দিতেই হবে, দিল্লি হোক আর ঝাড়খণ্ডই হোক। এই যে ছাত্রদের খেপিয়ে যারা রুটি সেঁকেছে রাজনীতির, তাদেরকে জবাব দিতেই হবে সমাজের সামনে। না, এটাই জিজ্ঞাস্য যে দিল্লিতে গরম ঝাড়খণ্ডে নরম, এর কারণটা স্ট্যান্ড পয়েন্টের। কারণ তাদের সরকার, আসলে কোনো না কোনোভাবে নরেন্দ্র মোদীজিকে টার্গেট করতে হবে। আর বিদেশি গডফাদারদের অঙ্গুলি হেলনে অর্থে এই সমস্ত কিছু হচ্ছে, তো নরেন্দ্র মোদীকে কোনো না কোনোভাবে টার্গেট করার মাধ্যমে করার চেষ্টা হচ্ছে। কিন্তু এখানকার জনতা খুবই সজাগ, তারা খুবই অভিজ্ঞ। গণতন্ত্র আজকে নয়, আমাদের এখানে যুগ যুগ ধরে আছে। আর সেই গণতন্ত্রকে কেউ যদি বিভক্ত করতে চায়, ক্ষতবিক্ষত করতে চায়, সাধারণ মানুষই ঢাল হয়ে দাঁড়াবে। বলছি, যন্তর মন্তরের যে মূলত ছাত্র আন্দোলনের বার্তা দিয়েছিল এবং রাস্তায় নেমেছিল ওই নেহা, আজকে কলকাতায় আসছে। নেহাবোরা আজকে কলকাতায় আসছে সে ছাত্র আন্দোলনের বার্তা দিতেই। কিন্তু অভিযোগ উঠছে যে উনি কোনো মঞ্চ পাননি, কারণ ওনারা মঞ্চ চেয়েছিলেন, বিভিন্ন কারণ দেখিয়ে সেই মঞ্চের পারমিশনটা শেষ পর্যন্ত শুনুন, যে নেতার নেত্রী হয়, যার পিছনে লোক থাকে, তার মঞ্চ লাগে না, রাস্তাই তার মঞ্চ। এরা তৈরি করা নেতা, তৈরি করা মঞ্চ, তৈরি করা মিডিয়া দিয়ে নেতা হয়। আমরা দেখেছি কমিউনিস্টদের যে অনুযায়ী আন্দোলন হতো ওখানে, আর ওখান থেকে নিয়ে এসে এখানে ভোটে লড়ানো হতো।
এইটা করা হয়, তারা কোথায় গেল আজকে? এই যে হঠাৎ ক্রিয়েটেড নেতা রাতারাতি হয়ে যায় না, মানুষ তাদেরকে স্বীকার করে না। দিনটা গোটা কলকাতা জুড়ে গতকাল উত্তর কলকাতা স্পেশালি ভয়াবহ অবস্থা হয়েছে, তাদের ভেসে গেছে ভেসে কলকাতা। গিয়েছে রীতিমতো। এবং মানুষ প্লাবিত। বলছে যে একদিকে প্রশ্ন হচ্ছে রাস্তা এটাই যে প্রচন্ড খারাপ, বোর্ড ভেঙে চলে যাওয়া, তড়িঘড়ি করে চলে যাওয়া, তার ফলকে ভুগতে হচ্ছে এখন মানুষকে। দেখুন, প্রত্যেক বছর আগস্ট সেপ্টেম্বরে বৃষ্টি হয় আর এই দুর্দশা হয়, এটা কোনো শর্টকাট সমাধান নেই। যত শহর, খালি কলকাতায় কেন বলছেন, বাকি শহরগুলো দেখুন দুর্দশা কী চলছে চারিদিকে। আর ড্রেন বন্ধ করে, পুকুর বন্ধ করে, মানুষের অবস্থা দুর্বিষহ। টাকা পয়সা দিয়ে জোর করে পারমিশন করে নিয়ে বাড়ি করে নিয়েছে, যে পুকুরগুলোতে জল জমা হতো সেই পুকুরগুলো নাই, বাইরে বেরোবার ড্রেন নাই। এবং পুরো শহরকে গ্রামাঞ্চলে বড় বড় বাড়ি করে পঞ্চায়েতের আইনের সুযোগ নিয়ে, কোনো আইন ছিল না, আমরা নতুন আইন বানাচ্ছি পঞ্চায়েতে যাতে এই ধরনের বদমাইশি না হয়। তো গ্রামের পঞ্চায়েতে বড় বড় বাড়ি করে, মানে এই যে রুরাল আর আরবানের মাঝখানে একটা শব্দ চালু হয়েছে, রারবান। সেই রারবান এলাকাটা যথেচ্ছ বাড়িঘর, বড় বড় ফ্ল্যাট করে রাস্তা আটকে থাকে, কোনো ড্রেন নেই, কোনো রাস্তা নেই। আমাদের পঞ্চায়েত বিভাগে, পঞ্চায়েত এলাকায় বাড়ি করলে তার জন্য কোনো আইন ছিল না, এক পাতার একটা খালি নির্দেশিকা ছিল। একাধিক রাজ্যেতে এই ধরনের আইন তৈরি হয়েছে, কারণ গ্রামের দিকেও আজকাল বড় আবাসন তৈরি হচ্ছে, ফ্ল্যাটস তৈরি হচ্ছে, সেটা কন্ট্রোল করতে হবে। সেজন্য আমরা বিভিন্ন রাজ্যের আইনকে স্টাডি করে আর একটা আইন তৈরি করেছি, সেটা খুব সিস্টেমে দেওয়া হয়েছে, ফাইন্যান্স পর্যন্ত গেছে। খুব তাড়াতাড়ি আমরা রুল নিয়ে আসছি যাতে ঠিক শহরের মতোই সমস্ত আইন কানুন করে ওখানে বাড়ির পারমিশন পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু দিলীপ দা, একদিকে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, ভাঙাচোরা, তার মধ্যে যে কোনো বৃষ্টিতেই জল জমছে। এই যে 3-4টে বড় বৃষ্টি হলো, কোনোটাতেই জল সরছে না, এতে তো সাধারণ মানুষের, সরকার, নতুন যে সরকার, তার উপর যে প্রত্যাশা, এ ধাক্কা খাচ্ছে না? বিভিন্ন ঘটনা আমরা জানি। আমফানে 7 দিন জল ছিল, রাস্তা বন্ধ ছিল, সরকার বলেছে 7 দিন আগে কিছু হবে না। কলকাতায় বৃষ্টি হলে আর গঙ্গায় যদি বান আসে বা জোয়ার আসে, তখন জল নিকাশি ব্যবস্থা ঠিক হয় না, গঙ্গাই আমাদের মাধ্যম। তো এটা প্রায় হয়ে থাকে, 2-3 ঘন্টা ডুবে যায়। গত বছর আমরা দেখেছিলাম দক্ষিণ কলকাতায় ভবানীপুর থেকে আরম্ভ করে বালিগঞ্জে কী ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল। কলকাতার অভিজ্ঞতা নতুন নয়, ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় বিস্তীর্ণ এলাকা জল জমে একেবারে কল স্ট্রিট পর্যন্ত। তো এইগুলোর স্থায়ী সমাধান করতে হবে ধীরে ধীরে, পুরো প্ল্যান করে, মাস্টার প্ল্যান করে। পুরনো ড্রেন, আন্ডারগ্রাউন্ড যে ড্রেন, সেগুলো জমে গেছে, বৃষ্টিটাকে পরিষ্কার করা উচিত এবং স্থায়ী সমাধানের জন্য রাস্তা বার করতে হবে, খালের সঙ্গে সম্পর্ক বার করতে হবে। আমার মনে হয় এটা যারা ইঞ্জিনিয়াররা আছেন, দরকার হলে আন্তর্জাতিক স্তরের যারা এক্সপার্ট আছেন তাদের সহযোগিতা নিয়ে স্থায়ী সমাধান করা হোক। একটা বৃষ্টি লোক কাটিয়ে দিতে পারে, এত বছর চলেছে, কিন্তু পরের বার থেকে যাতে এর কোনো সমাধান হয় রাস্তা দেখা উচিত। দিদা, পশ্চিমবঙ্গে বৈধ ভোটারদের নাম দ্রুত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য এসআইআর ট্রাইব্যুনাল গঠনে আজকে মামলা হয়েছে। আজকে দ্রুত যাতে শুনানি হয়, এবং অধীর রঞ্জন চৌধুরী এই মামলাটা করেছে। যাতে দেখুন, বৈধ এক ভোটার সময় যখন এসআইআর এখানে লম্বিত হয়ে গেছিল টিএমসি চক্রান্তে, 228 জন না কত জজকে বাইরে থেকে ম্যাজিস্ট্রেট নিয়ে এসে এখানে এমার্জেন্সিতে করা হয়েছিল। তারপরেও কয়েক লাখ নাম বাদ থেকে গেছে। সেই সিস্টেম চালু হচ্ছে, ধীরে ধীরে সবাইকে এর মধ্যে ইনক্লুড করা হবে।